কেরালা, যার নাম শুনেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শান্ত নদী, নারকেল গাছের সারি আর এমন একটা রাজ্য যেখানে দেশের সব থেকে শিক্ষিত মানুষের বসবাস। আমরা তো এটাই জানি, এটাই বিশ্বাস করি যে সমাজ যত বেশি শিক্ষিত সেখানে অন্ধবিশ্বাস বা কুসংস্কারের জায়গা ততটাই কম। কিন্তু এই সুন্দর দৃশ্যটার পেছনেই লুকিয়েছিল এক চরম অন্ধকার। কেমন হবে যদি আপনি জানতে পারেন আপনার খুব পরিচিত সমাজে একজন দারুণ সম্মানিত ব্যক্তি, যিনি হয়তো প্রত্যেকদিন সকালে আপনার সাথে হাসি মুখে কথা বলে, আপনার সাথে বসে চা খায়, আড্ডা মারে, তারই বাড়ির পেছনে মাটির নিচে চাপা পড়ে আছে একের পর এক হাড় হিম করা রহস্য। যে হাতে মানুষের প্রাণ বাঁচানোর কথা, সেই হাতি যদি নেমে আসে কোনো নারকীয় তাণ্ডবের খেলায়, তাহলে কেমন হবে? আপনার কি মনে হয়, একটা মানুষের রক্ত দিয়ে কি সত্যিই নিজের ভাগ্য বদলানো যায়? কাঁচা মাংস আর এক ফোঁটা তাজা রক্ত দিয়ে কি সত্যিই দেবীকে সন্তুষ্ট করা যায়? রাতারাতি বড়লোক হওয়া যায়? নাকি কোনো মানুষের মাংস খেয়ে পাওয়া যায় অপার যৌবন? 21 শতকে দাঁড়িয়ে যখন মানুষ চাঁদে পৌঁছাচ্ছে, ঠিক সেই সময়ই এই সভ্য সমাজের বুকে যদি ঘটে যায় চরম নৃশংস হাড় হিম করা এক নরবলি আর ক্যাপিটালিজমের মতো ঘটনা, তবে আপনি সেটাকে কি বলবেন? আসলে লোভ, অন্ধবিশ্বাস আর একটা চতুর সাইকোপ্যাথিক মনের জালে আটকে যখন সমাজের চেনা ছকগুলো একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে যায়, তখনই জন্ম নেয় এইরকম এক একটা সত্যি ঘটনা, যে ঘটনা যে কোনো কাল্পনিক সিনেমাকেও হার মানাবে। নমস্কার, আমি অপূর্ব, আর আমাদের আজকের কেসটা এমন একটা কেস যেটা প্রত্যেকটা মানুষকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনা উচিত। কারণ এই কেসের মধ্যে এমন কিছু সাইকোলজিক্যাল খেলা আর অবিশ্বাস্য মোড় আছে যেগুলো শোনার পর আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন, আমরা যাদেরকে খুব ভালো বলে বিশ্বাস করি তারা কি সত্যিই ভালো? এই কেস আমাদেরকে এটাই শেখায় যে শিক্ষা হয়তো অন্ধবিশ্বাস মুছে দিতে পারে, কিন্তু মানুষের মন থেকে লোভ আর অন্ধকারকে কোনোদিন মুছতে পারে না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ কেরালা হিউম্যান স্যাক্রিফাইস। কিন্তু ভিডিওটা শুরু করার আগে যেটা আমি সবসময় বলি, আমরা অলরেডি 2.5 লাখের একটা বড় পরিবার হয়ে গেছি এবং এইবার আমাদের টার্গেট 300K, মানে 3 লক্ষ। তাই আপনারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিও নিয়মিত দেখে যাচ্ছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনার একটা ক্লিক আমাদের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। কেরালার পাথানামথিট্টা জেলা, প্লিজ এক্সকিউজ মি যদি আমি রং প্রনাউন্স করে থাকি, এই নামটা আমার কাছে খুবই নতুন। যাই হোক, তো সেই জেলায় রয়েছে এলান্তুর নামের একটা শান্ত গ্রাম। চারপাশে কোনো হইচই নেই, কোনো ব্যস্ততা নেই, একেবারে নিরিবিলি একটা জায়গা। গ্রামবাসীরা সবাই সবাইকে চেনে, সবাই সবার বিপদে পাশে দাঁড়ায়। ঠিক এই এলান্তুর গ্রামেই বাস করে 68 বছর বয়সী এক বৃদ্ধ ভগবল সিং। এই ভগবল সিং কিন্তু কোনো সাধারণ গ্রামবাসী নয়, পুরো এলাকা তাকে চেনে অঞ্জলি মুট্টিল বৈদ্য নামে, কারণ তার বাবা ছিলেন এই অঞ্চলের এক নামকরা ঐতিহ্যবাহী বৈদ্য। সেই বাবার থেকে পাওয়া বিদ্যা নিয়েই ভগবল সিং নিজের কাজ শুরু করেন। ঘরের পাশেই খোলেন একটা ছোট্ট ক্লিনিক, সেখানে সে নানান রকম জড়িবুটির ওষুধ দেন, আয়ুর্বেদিক মাসাজ করেন। বংশ পরম্পরায় চলে আসা এই চিকিৎসার জন্য গ্রামের লোক তাকে ভীষণভাবে শ্রদ্ধা করে। কিন্তু ভগবল সিং এর পরিচয় শুধু এটুকুই নয়, এই আয়ুর্বেদের বাইরেও তার একটা অদ্ভুত জগৎ আছে। সে কবিতা লিখতে ভালোবাসে, বিশেষ করে জাপানি 3 লাইনের কবিতা, যেগুলোকে বলা হয় হাইকু। ভগবল সিং অসাধারণ হাইকু লেখেন। সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফলোয়ারও আছে, তারা নিয়মিত তার লেখা পড়ে কমেন্ট করে প্রশংসা জানায়। একটা মানুষ একই সাথে কবি এবং চিকিৎসক, স্বাভাবিকভাবেই সবার কাছে তার ইমেজ একদম মার্জিত এবং রেসপেক্টেবল। তার পরিবারেও কোনো ঝগড়াঝাটি নেই। ভগবল সিং এর স্ত্রী লায়লা, বয়স 59 বছর। লায়লাও ভীষণ শান্ত স্বভাবের একজন মহিলা, আশেপাশের মানুষদের সাথে সবসময় হেসে কথা বলে এবং মিলেমিশে থাকে। বাইরে থেকে দেখলে এই কাপেলটাকে দেখে গ্রামের কেউ ভাবতেও পারবে না যে তাদের বাড়ির ভেতরে কোনো খারাপ কাজ হতে পারে। অথচ এই সুন্দর ছবিটার পেছনে লুকিয়েছিল এক চরম অন্ধকার, যে খবর গ্রামের কেউ জানে না। ভগবল সিং আর লায়লার সংসার বাইরে থেকে যতটা মসৃণ দেখায়, ভেতরের পরিস্থিতি কিন্তু
তার ঠিক উল্টো। বেশ কিছুদিন ধরেই জাঁকিয়ে বসেছে মারাত্মক ঋণের বোঝা। ক্লিনিক থেকে আর আগের মতো আয় হয় না, রোজগার দিন দিন শুধু কমছে, অথচ খরচের হাত একই রকম থেকে গেছে। কিশোর বয়স থেকেই ভগবল সিং এর একটা বড় স্বপ্ন ছিল, সে একবার গালফ কান্ট্রি বা মধ্যপ্রাচ্যে যাবে এবং সেখানে গিয়ে কাজ করে অনেক টাকা কামাবে। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়। ধীরে ধীরে বয়স বাড়ে, শরীর ভারী হয়, তার আর গালফে যাওয়া হয়ে ওঠে না। ঋণের অঙ্ক যত বাড়ে, ঘরের ভেতর মানসিক চাপও তত কঠিন রূপ নেয়। যে মানুষটাকে বাইরে থেকে এত শান্ত দেখায়, সে ভেতর ভেতর রোজ ক্ষয়ে যাচ্ছে। হতাশা তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। সে যে কোনো মূল্যে এই আর্থিক অনটন থেকে মুক্তি চায় এবং এই জায়গায় এসে সে নিজের ভাগ্য বদলানোর জন্য একটা রাস্তা খুঁজে পায়। একটা কথা সবসময় মনে রাখবেন, এই মানসিক দুর্বলতাই কিন্তু মানুষের সব থেকে বড় শত্রু। কারণ মানুষ যখন টাকার অভাবে অন্ধ হয়ে যায়, তখন তাকে ভুল বোঝানোটা অনেক বেশি সহজ হয়ে যায়। সে খুব সহজেই যে কোনো ফাঁদে পা দিয়ে ফেলে। এলান তুরের এই সম্মানিত বৈদ্য দম্পতির জীবনেও ঠিক এরকম কিছুই ঘটতে চলেছে। সাল 2019। একদিন সন্ধ্যাবেলায় ভগবল সিং নিজের ঘরে বসে ফেসবুক স্ক্রল করছে। হঠাৎ করে তার ফোনে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। প্রোফাইল পিকচারে কোনো মানুষের মুখ নেই, শুধু একটা সুন্দর ফুলের ছবি দেওয়া, আর অ্যাকাউন্টের নাম শ্রীদেবী। ভগবল সিং প্রোফাইলটা একটু ঘুরে দেখে। বায়োতে বেশ পরিষ্কার করে লেখা, জীবনে যদি কোনো আর্থিক সমস্যা থাকে তবে অতি সত্বর যোগাযোগ করুন। আর্থিক চাপে দিশেহারা ভগবল সিং আর বেশি ভাবেনি, সে সাথে সাথে ওই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। আর এই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই শ্রীদেবীর মেসেজ আসে। সে লেখে সে নাকি ভগবল সিং এর লেখা হাইকু কবিতার অনেক বড় ভক্ত, সে নিয়মিত তার কবিতা পড়ে। এবার এই প্রশংসা শুনতে কার না ভালো লাগে। ভগবল সিং এরও মনটা বেশ ভালো হয়ে যায়, সেও তখন সানন্দে মেসেজের উত্তর দেয়। ব্যাস, এইভাবেই দুজনের মধ্যে টুকটাক চ্যাটিং শুরু হয়। প্রথম কয়েকদিন কবিতা, সাহিত্য আর সাধারণ বিষয় নিয়েই কথা চলে, কিন্তু ধীরে ধীরে চ্যাটের বিষয় বদলাতে থাকে এবং একটা সময় গিয়ে গল্প গড়ায় ব্যক্তিগত জীবনের দিকে। শ্রীদেবী যথেষ্ট সহানুভূতি দেখিয়ে ভগবল সিং এর সাথে কথা বলে, প্রত্যেক দিন নিয়ম করে তার খোঁজ খবর নেয় এবং ভগবল সিং এর কথাগুলো খুব মন দিয়ে শোনে। এমন একজন ক্লোজ বন্ধু পেয়ে ভগবল সিং নিজের মনের দরজা একদম খুলে দেয়। সে আস্তে আস্তে তার সংসারের সমস্ত গোপন কথা শ্রীদেবীকে বলতে শুরু করে। এই যে ক্লিনিক একদম চলছে না, তার মাথার উপর কতগুলো ঋণের বোঝা, এই সমস্ত কিছু শ্রীদেবীকে খুলে বলে। তার সাথে সাথে ঘরে কে কে আছে, ছেলে মেয়ে কোথায় থাকে, সেই সমস্ত তথ্য নির্দ্বিধায় দিয়ে দেয় শ্রীদেবীকে। এমনকি ইয়াং এজে গালফে গিয়ে প্রচুর টাকা রোজগার করার স্বপ্নটাও শ্রীদেবীর কাছ থেকে লুকোয়নি ভগবল। অন্যদিকে শ্রীদেবী খুব ঠান্ডা মাথায় ভগবল সিং এর প্রত্যেকটা কথা শোনে, তাকে যথাসম্ভব মানসিক সাপোর্টও দেয়। আর সত্যিই তো, আজকের এই একাকিত্বের যুগে এই মেন্টাল সাপোর্ট যে কত বড় একটা পাওনা, সেটা যারা পায়নি তারাই জানে। বিশেষ করে ভগবল সিং যে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেখানে শ্রীদেবী যেন তার কাছে উপরওয়ালার পাঠানো কোনো ফেরেশতা। যাই হোক, এইভাবে কথা বলতে বলতে বেশ কয়েক মাস কেটে যায় এবং তারপর একদিন শ্রীদেবী কাজের কথার মাঝখানে হঠাৎ করে তন্ত্রমন্ত্রের প্রসঙ্গ তোলে। সে ভগবল সিংকে বলে, এই জগতে এমন কিছু অলৌকিক শক্তি আছে যা মানুষের ভাগ্য এক রাতে বদলে দিতে পারে, টাকা পয়সার সমস্ত অভাব এক নিমেষে দূর করে দিতে পারে। শ্রীদেবী আরো বলে, সে এমন এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন তান্ত্রিককে চেনে যিনি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন এবং সেই তান্ত্রিকের নাম হলো রশিদ। সে থাকে এরনাকুলাম জেলার পেরুমবাবুর গ্রামে। শ্রীদেবী ভগবল সিংকে বারবার জোর দিয়ে বলে, তুমি একবার রশিদের সাথে দেখা করো, তোমার জীবনের সমস্ত কষ্ট উনি এক নিমেষে দূর করে দেবেন। এবার শ্রীদেবীর কথায় একদম অন্ধের মতো বিশ্বাস করে ফেলে ভগবল সিং এবং তারপর আর এক মুহূর্ত দেরি না করে সে সোজা চলে যায় পেরুমবাবুর গ্রামে তান্ত্রিক রশিদের সাথে দেখা করতে। রশিদের সাথে দেখা করতেই ভগবল সিং পুরো তাজ্জব হয়ে যায়। তান্ত্রিক রশিদ তার সামনে বসেই তার জীবনের এমন সব একদম ব্যক্তিগত কথা গড় গড় করে বলতে শুরু করে, যেগুলো শুনে ভগবল সিং এর চোখ রীতিমতো কপালে উঠে যায়। তার ঘরে কি কি সমস্যা চলছে, সংসারে কি কি অশান্তি, তার মাথায় ঠিক কত টাকার ঋণের বোঝা, সব কথা রশিদ একদম নির্ভুলভাবে বলে দেয়।
অথচ ভগবল সিং তাকে নিজে থেকে কিছুই বলেনি এবং নিজের ব্যাপারে তান্ত্রিকের মুখ থেকে শোনার পর ভগবল সিং পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে এই তান্ত্রিকের কাছে নিশ্চয়ই কোনো মহাজাগতিক অলৌকিক শক্তি আছে। সে মনে মনে ভাবে রশিদ তার অলৌকিক চোখ দিয়ে সব দেখতে পাচ্ছে। সে তখন রীতিমতো রশিদের পায়ে পড়ে যাওয়ার মতো অবস্থা করে, কিন্তু পর্দার আড়ালে আসল খেলাটা কি চলছে সেটা ভগবল সিং ঘুণাক করেও টের পায়নি। এবার আমরা এই কেসের সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টারের ব্যাপারে জানবো। ভদ্রলোকের নাম মোহাম্মদ শাফি। এবার কেন হঠাৎ করে ভগবল সিং, শ্রীদেবী আর রশিদের কথা বলতে বলতে এই মোহাম্মদ শাফিকে টেনে আনলাম সেটা না হয় একটু পরেই বলবো। আপাতত বলি, এই মোহাম্মদ শাফির বয়স 52 বছর। সে এরনাকুলামের কালাডি গ্রামের বাসিন্দা। যদিও তার জন্ম কোথায় এবং তার বাবা মা কি করে বা তার পরিবার কোথায় সেই ব্যাপারে কেউ কিছু জানে না, তবে সে যে ক্লাস 6 অবধি পড়াশোনা করেছে সেটা অনেকেই জানতো। এমনকি মাত্র 16 বছর বয়সেই সে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। তারপর সারা জীবন যাযাবরের মতো ঘুরে বেড়ায়। কখনো কোনো ধাবায় রান্না করে, কখনো দিনমজুরি করে, আবার কখনো চালু করার চেষ্টা করে কোনো নতুন রেস্টুরেন্ট। তার বিয়ে হয়েছে, সন্তানও আছে, অর্থাৎ আর 5টা সাধারণ মানুষের মতোই তার জীবন যাপন। কিন্তু এই সাধারণ চেহারাটার পেছনেই লুকিয়ে রয়েছে এক হাড় হিম করা অপরাধী। পুলিশের রেকর্ডে তার নাম বেশ পুরনো। তার নামে নথিভুক্ত রয়েছে চুরি, খুন আর ধর্ষণের মতো 10টারও বেশি মারাত্মক কেস। এমনকি এরনাকুলামের পুথেন ক্রুজে সে এক 75 বছর বয়সী বৃদ্ধাকে নির্মমভাবে ধর্ষণ করে, এরপর চাকুর কোপ দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ পরবর্তীতে তাকে গ্রেফতারও করেছিল, কিন্তু আইনি ব্যবস্থার ফাঁক দিয়ে সে জামিনে বাইরে চলে আসে এবং পরবর্তীতে জানা যায় শাফি এক চরম বিকৃত মানসিক রোগে আক্রান্ত। নারীদের উপর নির্যাতন চালিয়ে তাদের যন্ত্রণায় ছটফট করতে দেখলে সে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। আর নিজের এই বিকৃতকাম বাসনা মেটাতেই সে একটা শয়তানি প্ল্যান করে। নিজের স্ত্রীর ফোনে নিজের একটা সিম ভরে সে শ্রীদেবী নামের একটা ফেক ফেসবুক আইডি খোলে। রেস্টুরেন্ট বন্ধ করে রাতে সে শিকারের খোঁজে চ্যাট করা শুরু করে। আশা করি এবার বুঝতে পারছেন কেন হঠাৎ করে ভগবল সিং, রশিদ কিংবা শ্রীদেবীকে ছেড়ে আমি এই শাফির কথা বললাম। আসলে আমাদের এই কেসের মেইন ক্যারেক্টার ভগবল সিং এতদিন ধরে ফেসবুকে যে শ্রীদেবীর সাথে গোপনে কথা বলছিল সেই শ্রীদেবী আর কেউ নয়, এই মোহাম্মদ শাফি। তবে খেলাটা এখানেই শেষ নয়। এর থেকেও ভয়ঙ্কর সত্যিটা হচ্ছে শ্রীদেবী আর তান্ত্রিক রশিদ দুজন আলাদা মানুষ নয়, তারা একই ব্যক্তি, একই মানুষ। শ্রীদেবী নামে আসলে কোনো মহিলার অস্তিত্বই নেই, না আছে রশিদ নামের কোনো তান্ত্রিক। এই দুটো ভিন্ন ভিন্ন চরিত্রে নিখুঁত অভিনয় করছিল মোহাম্মদ শাফি। এটা থেকেই বোঝা যায় মোহাম্মদ শাফি আসলে এক চরম শাসালো মাস্টার মাইন্ড। এবার সে ভগবল সিংকে পুরোপুরি নিজের হাতের পুতুল বানিয়ে ফেলার বড় একটা গেম শুরু করে, আর ভগবল সিংও পুরোপুরি সেই জালে আটকা পড়ে যায়। শাফি কিন্তু কোনো তাড়াহুড়ো করেনি। 1 বছর, 2 বছর, 3 বছর ধরে ধীরে সুস্থে নিজের কাজ চালিয়ে যায়। সে তান্ত্রিক রশিদের ছদ্মবেশে ভগবল সিং এর বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করে। ভগবল সিং এর স্ত্রী লায়লাকেও সে ধীরে ধীরে কবজা করে ফেলে। তন্ত্রমন্ত্রের নামে সে তাদের দিয়ে বিভিন্ন অদ্ভুত সব ক্রিয়াকলাপ করায়। তারপর একদিন সে তার আসল ফাঁদটা ফেলে। সে ভগবলকে বলে দেবীকে প্রসন্ন করতে হলে এবার নরবলি দিতে লাগবে, তবেই নাকি ঋণের বোঝা কমবে, সংসারে অফুরন্ত টাকা আসবে। এবং সব থেকে অবাক করা বিষয় হচ্ছে 68 বছরের যে বৃদ্ধ কবি হিসেবে পরিচিত, যে আয়ুর্বেদিক ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচায়, সেও টাকার লোভে নরবলির প্রস্তাবে রাজি হয়ে যায়। এমনকি তার স্ত্রী লায়লাও তাকে সম্মতি দিয়ে দেয়। শাফি এবার তার প্রথম শিকারের খোঁজে বের হয় এবং তার নজর পড়ে কালাডির 49 বছর বয়সী রোজলিনের উপর। এই রোজলিন 20 বছর আগে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে 2 বাচ্চাকে নিয়ে ঘর ছেড়েছিল। তারপর থেকে লটারির টিকিট বিক্রি করে আর বাড়ি বাড়ি মেডিসিন কিট পৌঁছে দিয়ে খুব কষ্টে সংসার চালায়। আর শেষ 6 মাস ধরে সে কালাডিতে একজন নতুন সঙ্গীর সাথে থাকতে শুরু করেছে। 8ই জুন 2022 শাফি একদিন রোজলিনের কাছে যায়। ওরা আগে থেকেই একে অপরকে চিনত। যাই হোক, শাফি রোজলিনের সামনে একটা
একটা বিরাট টাকার টোপ দেয়। সে বলে একটা ভিডিও শুটের কাজ আছে, মাত্র কয়েক ঘন্টার কাজ, আর সেটা করলেই তিনি পেয়ে যাবেন 1,00,000 টাকা। এবার অভাবের সংসারে 1,00,000 টাকা যে কত বড় ব্যাপার সেটা তারাই জানেন। রোজলিন আর কিচ্ছু না ভেবে তার এই প্রস্তাবে রাজি হয়ে যান। এরপর শাফি তাকে নিজের এসইউভি গাড়িতে তুলে সোজা এলান্তুরে ভগবল সিং এর বাড়িতে নিয়ে যায়। তারপর ওই বাড়িতে ঘটে এক নারকীয় তাণ্ডব। বাড়িতে আনার পর রোজলিনকে ঘরের ভেতরে খাটের সাথে শক্ত করে বেঁধে ফেলা হয়। এরপর তার উপর চালানো হয় চরম শারীরিক নির্যাতন। তারপর চাকু দিয়ে তার গলার নলি কেটে দেওয়া হয়, যাতে শরীর থেকে সমস্ত রক্ত ঝরে পড়ে। ভগবল সিং ইনভলভ থাকলেও মেইনলি কিন্তু শাফি আর লাইলাই এই রক্তপাত ঘটিয়ে হত্যাটা করে। এবার মেরে তো ফেললো, কিন্তু বডি সেটার কি হবে? তাই প্রমাণ মেটানোর জন্য তারা দেহটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কাটে, তারপর প্লাস্টিকের বালতিতে ভরে ঘরের পেছনের উঠানে গর্ত খুঁড়ে সেখানে পুঁতে দেয়। শুধুমাত্র পেটের দায়ে যে রোজলিন খুশি মনে বাড়ি থেকে বেরিয়েছিল, তার আর বাড়ি ফেরা হলো না। এদিকে রোজলিনের একমাত্র মেয়ে মঞ্জু তখন উত্তরপ্রদেশে ছিল। এবার মায়ের ফোন বন্ধ পেয়ে 2022 সালের আগস্ট মাসে সে কেরালায় ফিরে পুলিশের কাছে একটা মিসিং ডায়েরি করে। কিন্তু পুলিশ অভিযোগ পেলেও বিষয়টাকে একেবারেই গুরুত্ব দেয় না। ফাইলটা থানার একটা কোনায় পড়ে থাকে। শফি এটা খুব ভালো করেই জানতো, লটারি বিক্রি করা একজন সাধারণ একা মহিলা নিখোঁজ হলে কেউই বেশি তোলপাড় করবে না, আর হয়েছেও ঠিক সেটাই। এবং এইভাবেই নরবলির রক্তে হাত ভিজিয়ে প্রথম মিশনে সাকসেসফুল হয়ে যায় এই শয়তান। প্রথম হত্যার পর প্রায় 2 মাস কেটে যায়। এলান্থুরের সেই বাড়িতে জীবন একদম স্বাভাবিক গতিতেই চলতে থাকে। ভগবল সিং রোজ নিয়ম করে ক্লিনিকে বসে, রোগী দেখে, আর লাইলা সংসারের টুকটাক কাজ সারে। অথচ ঘরের ঠিক পেছনের জমিতেই তখন মাটির নিচে পুঁতে রাখা এক নারীর লাশ। এরপর সেপ্টেম্বর 2022 শাফি আবার একদিন এসে হাজির হয় এলান্তুরে। সে গিয়ে ভগবল সিং আর লায়লাকে বলে, দেবী কিন্তু এখনো পুরোপুরি প্রসন্ন হননি, সব ইচ্ছে পূরণ করতে গেলে আরো একটা বলি দিতে হবে। এবার ভগবল সিং ভাবে, সত্যিই তো অঢেল টাকা পাওয়া তো দূরের কথা, তার অবস্থার আরো অবনতি হচ্ছে। এবং তখন তারা শাফির কথায় কনভিন্সড হয়ে আরো একবার নরবলির জন্য রাজি হয়ে যায়। আর এবার তাদের দ্বিতীয় শিকার হয়ে ওঠে 52 বছর বয়সী পদ্মাম। পদ্মাম কোচির এলামকোলাম এলাকায় একটা ছোট্ট লজের রুমে একা একা থাকতো। সে মূলত তামিলনাড়ুর ধর্মপুরীর মেয়ে। দীর্ঘ 15 বছর আগে একটু ভালো জীবনের আশায় সে স্বামীর সাথে কোচিতে এসেছিল, এবং 3 মাস আগে তার স্বামীর শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়। এবং এরপর স্বামী তামিলনাড়ুতে ফিরে গেলেও পদ্মাম রয়ে যায় কোচিতেই। সে প্রত্যেকদিন সকালবেলা কাজের খোঁজে বের হয়, কখনো কনস্ট্রাকশন সাইটে মজুরি করে, কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, আবার কখনো লটারির টিকিট বিক্রি করে। দিনে মেরে কেটে কোনোদিন 150 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আয় হয়। এবং এই কষ্টের টাকাতেই সে তার 2 ছেলে সেটু আর সিলভারাজকে মানুষ করছে। এখানে আরো একটা ইনফো দিয়ে রাখি, এই যে পদ্মাম, সে যেহেতু পড়াশোনা তেমন জানতো না, তাই ঠিকঠাক মোবাইল চালাতে পারতো না, আর তার ছেলে ফোনে স্পিড ডায়াল সেট করে দিয়েছিল। আর প্রত্যেক দিন এভাবেই পদ্মাম তার ছোট্ট ছেলে সিলভারাজকে ফোন করে খাওয়া দাওয়ার খোঁজ নিত। এরপর 26 সেপ্টেম্বর 2022 শাফি কাজের বাহানা দিয়ে পদ্মামকেও অনেক টাকার একটা টোপ দেয়। এবার পদ্মামও সরল মনে লজের ঘর থেকে বের হয়ে শাফির এসইউভি গাড়িতে বসে, এবং আগের মতোই এলান্তুরের বাড়িতে এনে তাকেও বেঁধে ফেলা হয়। শাফি তাকে শ্বাসরোধ করে এবং চাকু দিয়ে আঘাত করে হত্যা করে, এবং পদ্মামের মৃত্যুর পর তার উপর চালানো হয় এক চরম যৌন বিকৃত নির্যাতন। এবং তারপর সেই রোজলিনের মতোই তার দেহটাকেও 56টা টুকরো করে ঘরের পেছনে পুঁতে দেওয়া হয়। এবং 26 সেপ্টেম্বরের পর পদ্মাম আর লজে ফিরে আসেনি। তবে শুধুমাত্র হত্যেই যদি ব্যাপারটা শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু এখানেই আসে আরো ভয়ঙ্কর একটা অধ্যায়, ক্যানিবালিজম। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। শাফি ভগবল সিং আর লায়লাকে বোঝায় যে দেবীকে প্রসন্ন করার পর বলির মাংস খেলে অসীম শক্তি পাওয়া যায়, যৌবন ধরে রাখা যায়, আর সমস্ত দুরারোগ্য ব্যাধি সেরে যায়। শাফি এমনভাবে ম্যানিপুলেট করেছিল যে ওরা ওদের এই প্রস্তাবেও রাজি হয়ে যায়।
এরপর পদ্মামের শরীরের কিছু নির্দিষ্ট অংশ তারা কেটে নেয় এবং নিজের ঘরের রান্নাঘরে সেই মাংস রান্না করে তিনজনে মিলে খায়। এবং এই একই ব্যাপার রোজলিনের ক্ষেত্রেও হয়েছিল। এদিকে ২৬ তারিখ রাতে সিলভারাজ মায়ের ফোনের জন্য অপেক্ষা করছিল এবং ফোন না আসায় সে নিজেই মাকে কল করে, কিন্তু মায়ের নাম্বার তখন সুইচ অফ দেখায়। সারা রাত চেষ্টা করেও কোনো যোগাযোগ করা সম্ভব হয় না। তাই পরের দিন সকালে সিলভারাজ কোচিতে থাকা তার মাসি পালানি আম্মাকে ফোন করে। পালানি আম্মা লজে গিয়ে দেখে লজে বাইরে থেকে তালা ঝুলছে এবং তখন আর এক ফোঁটাও সময় নষ্ট না করে পালানি আম্মা সোজা পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং ডায়েরি লেখায় এবং এরপর থেকে ছেলে সিলভারাজ প্রত্যেক দিন গিয়ে থানায় পুলিশকে তাগদা দিতে থাকে। রোজলিনের সময় থানায় এফআইআরটা করতে দেরি হলেও পদ্মামের ব্যাপারটা সদ্য ঘটেছিল বলে কেরালা পুলিশ খুব দ্রুত কাজ শুরু করে। লজের আশেপাশের আর রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ তারা পরীক্ষা করতে থাকে এবং ঘন্টার পর ঘন্টা ধরে সেই ফুটেজ দেখার পর একটা ঝাপসা ক্লিপ সামনে আসে। দেখা যায় পদ্মাম একটা এসইউভি গাড়িতে উঠছে। এবার সিসিটিভি ফুটেজে গাড়ির নাম্বার প্লেট ঝাপসা হলেও এখন টেকনোলজি ব্যবহার করে সেই নাম্বার প্লেট বের করা কোনো বড় কাজ নয়। পুলিশেরও সেটা করতে বেশি সময় লাগেনি এবং ট্র্যাক করে দেখা যায় গাড়িটা মোহাম্মদ শফি নামে একজনের নামে রেজিস্টার্ড। আর শফির নাম উঠতেই তার ভয়ঙ্কর সমস্ত অপরাধের অতীত পুলিশের সামনে চলে আসে এবং তারপর পুলিশ তার ফোনের টাওয়ার লোকেশন চেক করে নিশ্চিত হয় যে ২৬শে সেপ্টেম্বর শফি ওই লজের কাছেই ছিল। এরপর ১০ই অক্টোবর ২০২২ কেরালা পুলিশ ত্রিশূর নামক একটা জায়গা থেকে শফিকে গ্রেফতার করে। পুলিশ কমিশনার CH নাগারাজু জানান, শফিকে ভেঙে সত্যিটা বের করা মোটেই সহজ কাজ ছিল না। সে অ্যারেস্ট হওয়ার পর পুলিশের সামনে পুরো চুপ করে বসেছিল, কিন্তু পুলিশ যখন সিসিটিভি ফুটেজ আর কল রেকর্ড সামনে রেখে ক্রমাগত চাপ দিতে থাকে, একটা সময় গিয়ে সে ভেঙে পড়ে এবং তারপর সে শুধুমাত্র পদ্মমকে খুনের কথাই স্বীকার করে না, বরং পুলিশকে একটা নতুন তথ্য দিয়ে চমকে দেয়। সে জানায় পদ্মমের আগে রোজলিনকেও তারা একইভাবে এলান্তুরে নিয়ে গিয়ে বলি দিয়েছিল। ১১ই অক্টোবর ২০২২ সকাল সকাল পুলিশের একটা বিশাল কনভয় এসে থামে এলান্তুর গ্রামে, ঠিক ভগবল সিং এর বাড়ির সামনে। পুলিশ অফিসাররা ভেতরে ঢুকে ভগবল সিং আর লায়লাকে ডেকে আনে এবং তারপর দুজনকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন শুরু করে। এবার প্রশ্ন করার আগেই প্রথম থেকেই দুজনের হাবভাব বেশ সন্দেহজনক লাগে। তারা পুলিশের চোখে চোখ মেলাতে পারছিল না, তাদের কথা আটকে যাচ্ছিল, হাত পা রীতিমতো থরথর করে কাঁপছিল এবং এইরকম অবস্থায় পুলিশ একটু চাপ দিতেই সব কাজ হয়ে যায়। প্রথমে ভেঙে পড়ে কবি বৈদ্য ভগবল সিং এবং একটু পরেই মুখ খোলে তার স্ত্রী লায়লা। দুজনেই মাথা নিচু করে নিজেদের অপরাধের কথা স্বীকার করে এবং এই স্বীকারোক্তির পর তারা পুলিশকে নিয়ে যায় বাড়ির পেছনের দিকে এবং পুলিশকে একদম নির্দিষ্ট জায়গাগুলো দেখিয়ে দেয়। এবং এই কেস সলভ করার জন্য পুলিশ কিন্তু একা আসেনি, পুলিশ তাদের সাথে নিয়ে এসেছিল মারফি আর মায়া নামের দুটো কুকুর এবং তারা দুজনেই গন্ধ শুকে লাশ বের করতে ওস্তাদ। কিন্তু ভগবল সিং নিজেই সমস্ত জায়গা দেখিয়ে দেওয়ায় আর বেশি খোঁজাখুঁজি করতে হলো না। এরপর কোদাল আর বেলচা নিয়ে শুরু হয় মাটি খোঁড়া, আর তার কিছুক্ষণ পর যা বেরিয়ে আসে সেটা দেখে সেখানে থাকা বড় বড় অফিসারদেরও গা শিউরে ওঠে। মাটির গভীর থেকে উদ্ধার হয় পচে যাওয়া ক্ষতবিক্ষত দেহাংশ। মাসের পর মাস ধরে মাটির নিচে চাপা পড়ে থাকার ফলে অনেকগুলো টুকরো পচে একেবারে মাটির সাথে মিশে গেছে। একটা লাশের ৫৬টা টুকরো করা হয়েছিল। আশা করি বুঝতেই পারছেন টুকরোগুলোর সাইজ কিরকম হতে পারে। এবং অন্য একটা লাশের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বালতিতে ভরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল। আর যে জায়গায় এই গলা পচা দেহাংশগুলো মিলছিল সেখানে ছিল একটা ছোট্ট কবিরাজি ওষুধের গাছ। বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীরা তখন রীতিমতো কান্নায় ভেঙে পড়ে, কেউ কেউ তো ভয়ে আতঙ্কে ওখানেই অজ্ঞান হয়ে যায়। গ্রামের মানুষ তখনও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এই সেই চিকিৎসক যার কাছে বছরের পর বছর ধরে তারা চিকিৎসার জন্য এসছে। যাই হোক, ১২ই অক্টোবর ২০২২ পুলিশ শফি, ভগবল সিং আর লায়লাকে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে যায়। বিচারক এই তিনজনকে ১৪ দিনের জন্য জেলে পাঠায় এবং ২০২৩ সালের জানুয়ারিতে কেরালা পুলিশ কোর্টে তাদের ফাইনাল চার্জশিট জমা দেয়।
কেসটা কত বড় হয়েছিল সেটা চার্জশিটের পাতা দেখলেই বোঝা যায়। পদ্মাম খুনের মামলায় 1600 পেজ আর রোজলিন খুনের মামলায় 3000 পেজের বিশাল চার্জশিট পেশ করা হয়। অভিযোগ আনা হয় ধর্ষণ, অপহরণ, ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের। তবে এই সব কিছুকে ছাপিয়ে সব থেকে বড় ঝাঁকুনি দেয় চার্জশিটের এই একটা লাইন। লায়লা স্বীকার করে যে বলির পর এই 3 জন আসামি মিলে ভুক্তভোগীদের শরীরের মাংস রান্না করে খেয়েছিল। অর্থাৎ এটা শুধুমাত্র নরবলির কেস ছিল না, এতে ক্যানিবালিজম বা নরমাংস ভক্ষণের প্রমাণও পাওয়া গেছে। পরবর্তী তদন্তে আরো বেরিয়ে আসে শফি অনলাইনে শুধুমাত্র শ্রীদেবী নয়, এরকম আরো একাধিক ফেক আইডি বানিয়ে নানান জায়গা থেকে মেয়েদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। কেরালা হাইকোর্ট আসামিদের জামিনের সমস্ত আবেদন এক লহমায় খারিজ করে দেয়। গোটা কেরালা জুড়ে এই ঘটনার পর একটা বিশাল প্রতিবাদ শুরু হয়। দাবি ওঠে কেরালাতেও মহারাষ্ট্রের মতো কড়া অন্ধবিশ্বাস বিরোধী আইন চালু করতে হবে এবং এরপর রাজ্য পুলিশকে পুরনো সমস্ত অমীমাংসিত নিখোঁজ কেসগুলোকে আবার নতুন করে খোলার নির্দেশ দেয়। এই কেসের দ্বিতীয় ভিকটিম পদ্মমের বড় ছেলে সেট্টু, একজন শিক্ষক, আর ছোট ছেলে সিলভারাজ চেন্নাইয়ের একজন আইটি কর্মী। তারা দুজনেই কেরালা এবং তামিলনাড়ু সরকারের কাছে চিঠি লিখেছে। তাদের দাবি শুধু এটুকুই, মায়ের দেহের শেষ অংশটুকু যাতে তাদের গ্রামের বাড়ি নিয়ে গিয়ে শেষকৃত্য করা যায়। কিন্তু সত্যি কথা বলতে লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে ডিএনএ টেস্টের রিপোর্ট আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়। এই দুই ছেলেই আজ জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু তাদের এই সাকসেস দেখার জন্য তাদের মা তাদের মধ্যে নেই। অন্যদিকে রোজলিনের মেয়ে মঞ্জু আজও মায়ের সাথে শেষ ফোনের কথাটা ভেবে কেঁদে ফেলে। আজ এলান্তুরের সেই সুন্দর বাড়িটা সম্পূর্ণ ফাঁকা এবং পরিত্যক্ত। পুরো জায়গাটা আগাছা আর জঙ্গল দিয়ে ঢেকে গেছে। গ্রামের মানুষ আর ওই গলি দিয়ে যাতায়াত করে না। বলতে গেলে এখন ওই বাড়িটাই ওই গ্রামের সবথেকে অভিশপ্ত জায়গা। বর্তমানে এই 3 জন আসামি এখন জেলের 4 দেয়ালে বন্দী। বিচারের চূড়ান্ত রায় আসা এখনো বাকি। কোর্টে প্রত্যেকটা ডেটে সাক্ষ্য গ্রহণ চলছে এবং নিহতদের পরিবারগুলো আজও এক বুক আশা নিয়ে এই বিচারের অপেক্ষায় দিন গুনছে। কি অদ্ভুত, তাই না? 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে যেখানে আমরা এখন এডুকেশন নিয়ে লড়াই করছি, চারিদিকে বিজ্ঞান আর প্রযুক্তির গল্প বলছি, ঠিক তখনই এলান্তুরের মতো ঘটনা আমাদের চোখের সামনে একটা ডার্ক রিয়ালিটি এনে দেয়। আসলে শিক্ষা কিংবা সামাজিক সম্মান কখনো মনের ভেতরে লুকিয়ে থাকা অন্ধবিশ্বাস বা লোভের বীজ মুছে দিতে পারে না। যখন কোনো মানুষের মনে অতি লোভ আর হতাশা জাঁকিয়ে বসে, তখন সমাজের তথাকথিত শিক্ষিত বিবেকও এক মুহূর্তের মধ্যে পশুর থেকেও নিচে নেমে যায়। দেখুন, ভিডিও শেষ করার আগে আপনাদের সবাইকে এটাই বলছি, কোনো অলৌকিক শক্তি বা কোনো তান্ত্রিক আপনার ভাগ্য এক রাতে বদলে দিতে পারে না। এই সহজ সত্যিটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো, আমাদের সমাজ তত তাড়াতাড়ি নিরাপদ হবে। আজও হয়তো আমাদের চারপাশে এরকম অনেক মুখোশধারী ভদ্রলোক ঘুরে বেড়ায়, যারা বাইরে থেকে একদম স্বাভাবিক, কিন্তু ভেতরে লালন করছে এক চরম অন্ধকার। তাই যে কোনো ধরনের অলৌকিক ফাঁদে পা দেওয়ার আগে নিজে 1000 বার ভাবুন এবং প্রশ্ন করুন, কারণ আমরা সতর্ক না হলে এর পরবর্তী শিকার কে হবে সেটা কেউ বলতে পারে না। যাই হোক, এই কেসটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় এই সমস্ত কুসংস্কার, অলৌকিক বিশ্বাস, অন্ধবিশ্বাস থেকে 100 হাত দূরে থাকবেন, প্লিজ।